সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে ডলার ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, চীনের কাছে সহায়তা চেয়েছে সরকার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবাকে চীনের সমর্থন, সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে গোলা বারুদের যুদ্ধ আর বাংলাদেশে জ্বালানি তেল কেনার লড়াই। রাজধানীর ফিলিং স্টেশনে ভোর থেকে রাত পর্যন্ত চলছে এই যুদ্ধ। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত পেট্রোল, অকটেন ও ডিজেল। এই অবস্থায় জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিপিসি। একই সঙ্গে ফিলিং স্টেশনে পুলিশের টহল জোরদারের অনুরোধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট তীব্র হচ্ছে। কয়েকদিন ধরেই রাজধানীতে মিলছে না প্রত্যাশিত অকটেন, পেট্রোল ও ডিজেল। অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কেউ কেউ সেহরির পরই ফিলিং স্টেশনে ভিড় করেন। সোমবার সকাল থেকে শাহবাগ, তেজগাঁও, শেরেবাংলানগর ও মহাখালী সহ বিভিন্ন স্থানে ছিল যানবাহনের লম্বা সারি। যে সিরিয়ালে থাকা হয়, যে জ্যামে আমরা থাকি, সেই সিরিয়াল মোতাবেক আমরা তেল নিতে যে আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে সিরিয়াল ধরে আসছি। বা জিয়া উদ্যান থেকে আমি এই পর্যন্ত এখানে আসছি, প্রায় আমার 1 ঘন্টার বেশি লেগেছে। আমাদের বাড়ি যেতে হলে 2-3 যাবত এই সিরিয়াল দিয়ে তেল ভরতে হবে, তারপরে আমরা বাড়ি যেতে পারবো। তাছাড়া বাস ট্রেনের টিকিটের যে অবস্থা, ওইখানে যে টিকিট করে যাব সেই সুযোগ এখন নাই। নিজ নিজ এলাকায় জ্বালানি না পেয়ে অনেকে ছুটছেন অন্যত্র। কেউ তেল পাচ্ছেন, কেউ ব্যর্থ হচ্ছেন। লাইনের শেষে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। লাস্ট ইন্ডে আমরা নিউজ পেলাম যে টোটালি এখন আর তেল দিবে না। তো এইগুলো হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আমি আসছি হচ্ছে গণভবন থেকে, 1 ঘন্টা হয়েছে আসছি। তো তেলের এখন থেকে ভালোই, কালকে থেকে আজকে মোটামুটি ভালোই পাচ্ছি, সার্ভিসটা ভালো দিচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নির্দেশ অনুযায়ী রেশনিং পদ্ধতিতে চলছে তেল বিক্রি। অনেক গ্রাহক এতে অসন্তুষ্ট। আসলে আশঙ্কা আমি সেভাবে অনুভব করি না, কারণ আমরা যদি একটু পরিকল্পিতভাবে যেভাবে সরকার বলছেন ওইভাবে যদি নিজেরা মেনটেন করতাম তাহলে কিন্তু শঙ্কার জায়গাটা কম ছিল। কিন্তু যেভাবে আমরা প্রিজার্ভ করার মানসিকতায় চলে গেছি, এতে আসলে শঙ্কাটা তৈরি হয়ে যাচ্ছে। এদিকে জ্বালানি তেলের সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার চীনের সহযোগিতা চেয়েছেন। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান চীনের রাষ্ট্রদূত। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় রবিবার ভারতের সহায়তা চেয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার মতো একই চিত্র দেশের বিভিন্ন জেলার। রেশনিং পদ্ধতিতে চলছে জ্বালানি বিক্রি। অনেক স্থানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন ব্যবহারকারীরা। নগর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে 10 লিটার। এছাড়া এসইউভি বা জিপ এবং মাইক্রোবাসের জন্য দৈনিক 20 থেকে 25 লিটার তেল বরাদ্দ রাখা হয়েছে। কোনো ফিলিং স্টেশন যেন অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং তেল নিতে গিয়ে কেউ যেন ভোগান্তিতে না পড়ে, সেজন্য মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। গতকাল 200 টাকার দিয়েছিল, আজকে 100 টাকার দিচ্ছে। কর্মজীবীর লোক, আমাকে গাড়ি সবসময় সারাক্ষণ লাগে, সেক্ষেত্রে তেল একটু প্রয়োজন দরকার বেশি। কালকে ঘুরে গেলাম, আজকে আবার আসলাম, আজকে আবার তেল নাই। পাম্পগুলো অতিরিক্ত টাকা নেওয়ার জন্য এসব ব্যবস্থা করতেছে। আমরা সবাইকে তেল দেওয়ার চেষ্টা করছি। আগে যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছিল এখন সেরকম পাওয়া যাচ্ছে না এই যুদ্ধের কারণে। যাচ্ছি পরের প্রসঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সকালে পুলিশ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ভারত আপনাদেরকে জানিয়েছে কিনা এবং জানিয়ে থাকলে তাদেরকে ফেরত আনার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ধন্যবাদ।
মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত 10টার দিকে উপজেলার বাঘরা ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মান্নান খাঁ ও তার চাচা হারুন খাঁর গ্রুপের মধ্যে প্রতিবেশী মিজানুর রহমানের বিরোধ চলছিল। গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারাবির নামাজের পর মান্নান খাঁ ও হারুন খাঁ গ্রুপের কয়েকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণে নারীসহ অন্তত 15 জন আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র সহ হারুন খাঁ, আব্দুল মান্নান খাঁ ও মহসিন মিয়াকে আটক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ক্ষমতাসীন বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে। আগামীকাল থেকে পরীক্ষামূলক এই কার্ড দেওয়া হবে। এর মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক কাজের অংশ হিসেবে পাইলট প্রকল্প শুরু হয়েছে। 14টি স্থানে প্রকল্পের কাজ হবে। নারী ও শিশু, শিক্ষা, তথ্য প্রযুক্তি, অর্থ, পরিকল্পনা সহ মোট 14টি মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়নে সরাসরি যুক্ত থাকবে। পরিবারে থাকা মা অথবা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করবে সরকার। কার্ডের মালিকের বয়স 18 বছরের বেশি হতে হবে। সংযম ও ত্যাগের মাস রমজানে এবারও সাধারণ মানুষের প্রধান দুশ্চিন্তা নিত্য পণ্যের বাজার। সরকারি হিসেবে চিনি, ছোলা ও ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত এবং দাম কিছুটা কম, কিন্তু খুচরা বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা। পাইকারির সাথে খুচরা দরের বিস্তর ব্যবধান। বেগুন, শসা ও লেবুর আকাশচুম্বী দাম সাধারণ ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতি বছরের মতো এবারও রমজান ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা থাকলেও চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত সরবরাহ আর সরকারের কড়া নজরদারিতে বাজারে চলছে এক ধরনের সতর্ক স্থিতিশীলতা। পাইকারি বাজারে পণ্যের কমতি নেই। আড়তদাররা বলছেন সরবরাহ স্বাভাবিক, কিন্তু সেই স্বস্তি খুচরা বাজারে মিলছে না। পাইকারি ও খুচরায় প্রতি কেজি পণ্যে ব্যবধান দাঁড়াচ্ছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। পেঁয়াজের রেট আজকের বাজার 28 থেকে 30 টাকা পাইকারি রেট সর্বোচ্চ। আলুর বাজার হলো বর্তমানে লাল সাদা আছে 11 টাকা। রসুনের কেজি হলো 210 টাকা, পেঁয়াজের কেজি 40 টাকা, আদার কেজি হলো আছে আপনার 120 থেকে 30 টাকা। গায়ে দামে তেল বিক্রি হতেছে 5 লিটার 955, 2 লিটার 390, 1 লিটার 195। সরবরাহ অ্যাভেলেবেল না। গত রমজানের তুলনায় এবছর বেশ কিছু পণ্যের দাম নিম্নমুখী। বিশেষ করে চিনি, ছোলা এবং ভোজ্য তেলের দাম গত বছরের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে। ব্যতিক্রম শুধু মাংস আর দেশি ফলের বাজার। তবে ইফতারির কিছু অপরিহার্য পণ্যের দাম বরাবরের মতোই বেয়াড়া। 80 থেকে 100 টাকার নিচে মিলছে না ভালো মানের বেগুন। আর এক হালি লেবুর দাম ক্ষেত্র বিশেষে 100 টাকা ছাড়িয়ে যাচ্ছে। খেজুরের বাজারেও কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে। শুল্ক কমানোর সুফল খুচরা বাজারে খুব একটা পৌঁছায়নি। লেবু, শসা এগুলোর দাম খুব ঊর্ধ্বমুখী। বেগুনেরও দাম কমছে, 160 দিন আছে 100-120। তারপর শসা ছিল 100-120, এখন চলে এসে 60-70-80। বিশ্লেষকেরা বলছেন, যে কোনো পণ্য হাত বদলে দফায় দফায় দাম বৃদ্ধি রুখতে প্রয়োজন একটি স্বচ্ছ ও শক্তিশালী সরবরাহ চেইন। এক রাতেই কিন্তু হাত বদলে এই অতিরিক্ত যে 70% টাকা কিন্তু চলে যাচ্ছে মধ্যস্বত্বদের কাছে। এখন এই মধ্যস্বত্বগুলো ভাঙতে গেলে যেটা দরকার, কৃষকরা যদি সমবায়ের মাধ্যমে এবং ভোক্তারা যদি সংগঠিত থাকতো এবং সাপ্লাই চেনে এই হাত বদলের এই বিষয়গুলো যদি আমরা মিনিমাইজ করতে পারতাম এবং এটা যদি আমরা টোটালি ট্রান্সপারেন্ট এবং ডিজিটালাইজ করতে পারতাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে জনগণের সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। পণ্য সরবরাহ পর্যাপ্ত থাকলেও হাত বদলে দফায় দফায় বাড়ছে দাম। মূলত মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফা আর খুচরা বাজারের বিশৃঙ্খলা এখন সাধারণ ক্রেতার প্রধান ভোগান্তি। তাই শুধু সাময়িক অভিযান নয়, বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন একটি স্বচ্ছ এবং শক্তিশালী সরবরাহ চেইন। আর রমজানের এই কৃত্রিম দর বৃদ্ধি রুখে দেওয়া এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদ সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের দেওভোগের পাইকারি পোশাকের বাজার। নতুন বাহারি নকশার পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
বিক্রেতারা জানান, কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এবার পোশাকের দাম কিছুটা বেড়েছে। নারায়ণগঞ্জের দেওভোগ দেশের অন্যতম বৃহৎ ও সাশ্রয়ী তৈরি পোশাকের পাইকারি বাজার। ঈদে প্রায় 100 কোটি টাকার কেনাবেচা হয় এই হাটে। শিশু, নারী ও পুরুষের জন্য কম দামে মানসম্মত পোশাক পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করেন দেওভোগের এই হাটে। এই বছর আপনার মালের কালেকশন, যেহেতু শীতের মৌসুম থেকে আমাদের বেচা কিনা শুরু হয়েছে, ফেন্সি মাল, জর্জেট মালের খুব চাহিদা ছিল এবং এখন সুতি মালের খুব আছে। সুতি মালের বেচা কিনা ভালো, আলহামদুলিল্লাহ। এই মালগুলো চলতেছে করাচি, ফার্সি, তারপরে চায়না মাল চলতেছে, তো বেচে কিনি তুলনামূলক আলহামদুলিল্লাহ ভালো। ফেন্সি আছে, তারপর আপনার সুতি মালটা ভালো চলতেছে। দেওভোগ হাটের প্রায় 1000-এর বেশি দোকানে কাজ করেন লক্ষাধিক শ্রমিক কর্মচারী। ঈদ সামনে দম ফেলার সুযোগ নেই তাদের। নিজস্ব কারখানায় তৈরি একটা মানে ভালো এবং প্রাইসটা রিজনেবল, এই জন্য সারা বাংলাদেশ 64টা ডিস্ট্রিক্ট থেকেই আমাদের এখানে পোশাকের জন্য আসে। দাম মোটামুটি ঠিকই আছে, তো প্রতি বছরের তুলনায় একটু বেশি, কারণ বেশি হওয়ার কারণ পর্যায়ক্রমে সবকিছুর দামই তো বাড়ে। আমাদের পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ থেকে, সেখান থেকে আমরা ব্যাপক পরিমাণের মালগুলাকে কালেক্ট করে, ফ্রক, ড্রেসগুলো যা আছে সব কালেক্ট করে আমরা একটা গোডাউনজাত করি এবং গোডাউনজাত করার পরে সারা বাংলাদেশ থেকে পাইকারি এসে তখন আমাদের মালগুলো নিয়ে যায়। এবার গরমের কথা মাথায় রেখে চায়নার টিস্যু, স্লাব ও সুতি কাপড়ের তৈরি পোশাকের চাহিদা বেশি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। এখন আমরা ঈদের আগ মুহূর্তে অনেক ব্যস্ততার সময় পার করতেছি, অনেক কাজের প্রেশার। আশা করতেছি ঈদের আগেই সঠিক সময়ে ক্রেতাদের কাছে আমরা পোশাক পৌঁছে দিতে পারবো। প্রচুর পরিমাণ চাপ, কাজের প্রেশার অনেক, নতুন নতুন ডিজাইনের মাল হইতেছে। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবারের বেচাকেনা খুবই ভালো। ঈদে 150 থেকে 200 কোটি টাকার উপরে বিক্রির আশা তাদের। ইদানিং ডলারের দাম বৃদ্ধির কারণে আমাদের মাল এবং মালের যেই মেটেরিয়ালসগুলো কিনতে হয় সম্পূর্ণ চায়নার, এগুলো ডলারের উপরে ভিত্তি করে, যার ফলে অনেক কিছু বেশি হওয়াতে আমরা ওরকমভাবে প্রোডাকশন মাল, আর দেশের পরিস্থিতির কারণে আমরা ওরকম প্রোডাকশন করি না। আমাদের যদি সরকার একটা ব্যাংকিং সুবিধা দেয়, আমরা আরও কিছু করে দেখাতে পারবো। ছেলেদের শার্ট, প্যান্ট, টি শার্ট, শিশুদের পোশাক ও নারীদের 3 পিস সহ সব ধরনের পোশাকের মান ভালো হওয়ায় সারা দেশের পাইকারদের কাছে এই হাটটি বেশ জনপ্রিয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। তার বয়স হয়েছিল 85 বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি কিছুদিন আগে স্ট্রোক করেন। রবিবার রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন। রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। অধ্যাপক সাখাওয়াত আলী খানের জানাজা আজ সকাল 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়। বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম এই পথিকৃৎ 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যান। এরপর তিনি সেখানে 5 বছর সুপারনিউমারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভাগটির অনারারি প্রফেসর ছিলেন। অধ্যাপক সাখাওয়াত আলী খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা পেশায় আসার আগে তিনি প্রায় 1 দশক বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। নরসিংদীর শিবপুর উপজেলায় 1941 সালে সাখাওয়াত আলী খানের জন্ম হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নিয়োগকে তেহরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দিয়ে সমর্থন জানিয়েছে চীন। চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফরকালে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন এই কথা বলেন। এদিকে যুদ্ধের 10ম দিন সোমবার মধ্যপ্রাচ্য জুড়ে হামলা শুরু করেছে ইরান। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, চীনের কাছে সহায়তা চেয়েছে সরকার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবাকে চীনের সমর্থন, সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।